স্মৃতিসুধা। স্মৃতিসুধার মূল গল্প একটি স্মৃতিবাসরের কাহিনী নিয়ে, যেখানে সুধাময়ী নামে একজনের স্মৃতিতে একটি অনুষ্ঠান হচ্ছে এবং সেই অনুষ্ঠানের চারপাশে আবর্তিত হবে সুধাময়ীর পরিচিত যে সমস্ত চরিত্র এবং তাদের ডেভেলপমেন্ট। এই সুধাময়ী যখন কুমারী তখন একটি বিশেষ ঘটনার মাধ্যমে তার বিয়ে হয় এবং যার সঙ্গে বিয়ে হয় তার সঙ্গে ছাড়াও আরো কিছু কিছু লোকের সঙ্গে সুধাময়ীর বিয়ে হওয়ার কথা ছিল। সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত সেই বিয়ে হয় এবং না হওয়ার ফলে তাদের কি হয়েছে বা হওয়ার ফলে যার সঙ্গে হয়েছে তার কি হয়েছে, এইটা নিয়ে এই কাহিনী। মনোচিত্রের এই কাহিনী বিভিন্ন জায়গায় অভিনীত হয়েছে এবং এই নাটকের সংলাপ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে জন্য আমি অডিয়েন্সকে অনুরোধ করব যে খুব ভালো করে সংলাপ শুনতে এবং এই সংলাপ শুনলে তবেই এই নাটকের প্রকৃত আস্বাদন করা যায়। আর কিছুক্ষণের মধ্যেই এই নাটক শুরু হবে। আমি আপনাদের সামনে আসবো এবং নাটকের শুরুর কথা ঘোষণা করব। সুধাময়ীর স্মরণ সভা। সবাই আর সুধাময়ীর কথা বলবে, গলা কাঁপবে, চোখের পাতা ভারী হবে। 5 রকমের সত্যি মিথ্যে গাথা হবে সুধাময়ীর জীবন মাল্য। মাল্য মরণামার কি আছে সুধাময়ীর জীবনে? সাধারণ গৃহস্থ ঘরের মেয়েদের কার কি থাকে যে, তবুও সত্যি মিথ্যে 5 রকমের কথায় 5 রকমের কথায় আর বলার গুণে সুধাময়ী হয়ে উঠবে অসাধারণ। এই জন্যই তো জগৎটা এমন সুন্দর, মধুময়। সবার জন্যই পৃথিবীতে একটা ঠাঁই আছে, একটা দিন ধার্য করা আছে। গতায়ু মানুষের জন্য আছে। আজ আমার দিন, সন্ধ্যেবেলায় আজ আমার স্মরণ সভা। মরে যাই, তুমি আমার চন্দন পড়াচ্ছ? কি ভাবি করে মরেছিলেন গো? নেই তাই দেখছি, থাকলে কি আর এই দৃশ্য দেখে পেতে তো? না গো না, তুমি আমায় প্রাণ দিয়ে ভালোবাসতে, সে তো আমি জানি। তাই বলে লবঙ্গর গোটা দিয়ে চন্দন ফোঁটা? তুমি শতায়ু হও গো, আর 3 বছর এমনি করে আমাকে নিজের হাতে সাজিয়ে। ওই তো আমার বিয়ের বেনারসি। এইসব জিনিস এখন মেলেই না, কারিগরি নেই। ওই তো আমার গান,
মোহনবাসী খুব রাখতো ওর পিছনে, কাঁদিয়ে ছাড়তো। সেবার বাগবাজারে জামাই ষষ্ঠী করতে এলো মোর বাপে, দিলাম তার কাছায় একটা জ্যান্ত কোলা ব্যাগ পেতে। সেই কি কাণ্ড! মোহনবাসী হাঁটছে একদিকে, কোলা ব্যাগ হাঁটছে আরেকদিকে। আমি ওকে দিলাম কোলা ব্যাগ, আর ও আমায় উপহার দিল শ্রীকান্ত। কিসের থেকে যে কি মেলে, ওই তো সে আমার হাতের কাজ, চুমকি বসিয়ে বসিয়ে লেখা, বন থেকে বেরলটিয়ে সোনার কাপড় মাথায় দিয়ে। ও কি হচ্ছে? চুপ করছো? নদীরই দেখছে না? ছেলে পিলে না হাসালে আর চলছে না। ঠিক দুঃখ কিসের? মানুষকে তো একদিন যেতেই হবে। মাথা খাও, সন্ধ্যেবেলা যদি আজ কেউ একটাও দীর্ঘ নিঃশ্বাস ফেলেছ। কেন? এমন তো না যে আমি আমার কোনো স্বাদ বাসনা অপূর্ণ রেখে এসছি। ঘর, সংসার, ছেলে মেয়ে, নাতি নাতনি সব পেয়েছি তোমার হাতে। বিয়ের পর 50টা বছর তোমার ঘরে ভোগ করেছি। কেউ কি স্বপ্নেও ভাবতে পেরেছিল সুধামণির এত হবে? গরিব বিধবা একমাত্র সন্তানের কি এত হয়? মা বলতো, মুখরি তুই আমার পেটের শত্রু, আর কতদিন আইগুলো হয়ে জ্বালাবি। তখন আমার যেই সম্মুখীনই আসতো সেটাই ভেঙে যেত। এদিকে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, পাড়ার শহীদের এক এক করে বিয়ে হয়ে যাচ্ছে। মা বলতো, তোর বেড়াতেই কেন সম্বন্ধ ভাঙে রে? পাড়ায় কারোর বাড়ি জামাই এলে মার মাথায় খুন চাপতো, বেধড়ক মারতো আমাকে। বুড়ি ভেবেছিল ঠেঙিয়ে ঠেঙিয়ে মেয়ের ভাগ্য ফেরাবে। বলতো, কাল সকালে যাকেই দেখবো তার সাথেই তোকে বিদায় করে দেব। পরদিন হেদুয়ার পুকুরে ডুবে মরছে। তুমি উদ্ধার করে আনবে। তোমায় পেয়ে মায়ের চোখ ছানা ভরা। এই জন্য বন থেকে বেরোটিয়ে সোনার কাপড় মাথায় দিয়ে। জীবনটা যেন একটা মধুর রূপকথা। বন থেকে বেরোটিয়ে সোনার কাপড় মাথায় দিয়ে। তাই তো বলি, যা হবার কথা তা হয় না, আর যা না হবার তাও হয়।
পাসপোর্ট হয়ে গেছে। সবাই সবাই দাও। আপনি? আমার নাম টুম্পা হালদার। আজকে সরাসরি ঘোষিকা। মামু কইছিল একজন ঘোষিকা ভাড়া করেছে। তো বসেন বসেন। আমি আপনাকে চিঠি দিতে বলি টিভিতে দেখেছি আজ ট্রেনের খবর বলছে টুম্পা হালদার দিল্লিতে 3 ঘন্টা লেট করমন্ডল এক্সপ্রেস 4 ঘন্টা 10 মিনিট মিথিলা এক্সপ্রেস দেখছি নিজের টিভিতে আপনার দেখছি। তাই কই তাই ভাবি আপনার মুখটা তো চেনা চেনা থাকে কেন? আচ্ছা মিস, আপনার মুখে গাড়িতে কখনো ঠিক সময় আইতে নাই? টিভির খবরের উপরে কোনো ট্রেন লেট করে না জানা বাবু। ট্রেন লেট করে বলে আমাদের খবরে বলতে পারে। বুঝছি, লেট করে বলেই আপনার চাকরি। দাদু ঠাকুমা ছেলেমেয়েরা সব কোথায়? ভাগ্নে ছাড়া তো আপনি দেখতেই পাচ্ছি না। বাড়িটা তো ফাঁকা লাগছে কেন? ফাঁকাই তো, সব ফাঁকা করে সালাপন নিয়ে চলে গেছে আমেরিকা। বহু কাল দেশে গেছে। প্রথমে বরফ লাগালো, পরপর হির হোক করে টেনে নিল। তাই ওনারা দেশে না নাকি ডলার ঠিক আছে। তাই তো মায়ের স্মৃতি বাসরে বড় করে এখন আপনার ব্যবস্থা করা হচ্ছে। তারপর আজকের মেনু রেজালা, পরোটা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাটার ফিশ, তৎসহ বাংলাদেশের এবং আমদেশের পদ্মার ইলিশ, ভেটকি পাতুরি, আলু বকরা, তৎসঙ্গে মামিমা, কুচু চালের মোরব্বা, তেঁতুলের আচার খাইছে। আপনার গালি পানিয়ে গেছে মিষ্টুম্পা। আপনার বাথরুমে যান প্লিজ। বাজে কথা বলবেন না। না এত লজ্জার কিছু নাই। ডকের নামে যারা লালাসা হক কলেনি রিফ্লেকশন আমার আসে না। দয়া করে আপনার গ্যাসটা খাওয়াবেন একটু? আসে না? তবে শুনুন, কুচুর তাদের মোরব্বা, তেঁতুলের আচার, গ্রীষ্মকালীন কাঁচা আম, হালা করে নুন মগেরা মাখাইয়া যদি মুখে দেওয়া যায়, তুমি এবার টালটা দে। অসুবিধা করবেন না তো? তাহলে কোনো ব্যাপারই না। এতে আমার গলাটা খুশখুশ করছে। নন্দিনী, তোমাদের মাইক্রোওয়েভের ব্যবস্থা? সব ঠিক আছে ঠিক সময় সব চলে আসবে ঠিক আছে। তোমার দাদিকে বলো আমার একটা ঘর চাই, একটা বড় আয়না চাই। জানি মেকআপ নেবেন তো আপনার ঘর রেডি করা আছে দাদু আমাকে আগেই বলেছে তোমার আমার মনে একটা গরম জলে গ্লাস লাগবে ভাই। হ্যাঁ নিশ্চয়ই আছে ঠিক আছে। পানিতে এক কাপ লবণ আর একটা গোটা লেবু চিপকা রস করে দিবে। না না শোনা বাবু, আমি কেন বুঝতে পারছি না? তখন আমার অ্যালার্জি আছে। পাতি লেবু দেব, হ্যাঁ বাবা। কমলা লেবু দেব, হ্যাঁ দই দেব। দইতে বাবু, ছানাতে। আচ্ছা জানা থাকবে। থ্যাংক ইউ। জাস্ট গরম জল দে। না বাবু, আপনার প্রোগ্রাম তো 7টা। হ্যাঁ, এখন বাজে শুধু 5টা। তাহলে উঠে নাকি শুরু করে দেবো। ওই একটু রিহার্স করে দিচ্ছি। কিন্তু এইভাবে যদি পেছনে লাগা হয় তাহলে পেছনে গেলাম। না মামু, পেছনে লাগে না, গানে লাগছে। এই সামনে তারপরে দেখছি। থামুন তো, কি বোঝেন গানে আপনি? জানেন উনি কত নাম করেন? তাহলে আপনার রিহার্সাল লাগে হলো লাগবে না? এই ফাংশন পরিচালনা, ঘোষণা সব একটা আর্ট, শিল্প। রেগুলার প্র্যাকটিস করেই আমাদের রক্ষা করতে হয় দাদু। টিভি ফেমাস টুম্পা হালদার যখন আপনার দায়িত্বটা নিয়েছি প্রোগ্রামের, তখন সবাই তো একটু বেশি রেসপেক্ট করবে, তাই না? 100 বার সেই জন্যই তো আপনাদের আনা। কি বলছেন? আচ্ছা আমার ভাবছি বাংলাদেশ থেকে এসেছে পরিচিত। দেখেছি তো জানা আমাদের দেশে এখন ফাংশন পরিচালনার কোনো বড় একটা আর্ট। যা করে সেটাই তো আর মামু। ধরুন কাঁচা পদ্মের ন্যূনতমটা মাখানো হয়েছে আর না, সেটা কোনো আর্ট না। জানেন শীঘ্রই আমরা একটা কলকাতাতে একটা একাডেমি খুলছি, ঘোষণা শিল্পী একাডেমি। ইচ্ছে করলে আপনি ওখানে 5 বছর কোর্স করে নিতে পারবেন। কি বলে ঘোষণা শিল্পী একাডেমি? কি হইব সেখানে? ঘোষণা শিল্পে টিভির চর্চা হবে,
যে কোনো প্রোগ্রামে ক্যারেক্টার ধরে তুলে খুশি করে সবার মূল সূত্র ধরে তুলি তো আমরাই। তো আপনি বলেছেন ইস্টোপা ঘোষণার একটা শিল্প। নিশ্চয়ই কথা হাসি খুশি লালা লালা লা, কথা ভক্তিভাব প্রেম রস, কথা ফ্রেশ গুল্লোর বাজি, নাচ গান আবৃত্তি কত কত সেই সঙ্গে রেফারেন্স গল্প যুক্তি কখনো আছে সব চূড়ান্ত রূপ ঘোষণা একটি কথা না ভাই। কিন্তু আপনার এখানে নিজের জায়গায় আসছে না তো? হ্যাঁ, আমার স্ত্রী দিদিবাবু তোমার সঙ্গে খুবই ভালোবাসে। দেখবেন দ্বিজেনবাবুর গানের ফাঁকে ফাঁকে ফিলারটি আসো কেমন জমিয়ে রাখবো। দ্বিজেনদার সম্পর্কে এমন এমন সব কথা বলবো দেখবেন। যা দিনেন্দা জানে না। মামু তুমি তো ইন্ডিয়াতে নর্থ পুলিশ লাগানোর একটা চিত্রশিল্পের বন্ধু। বিতর্ক করবেন না, পরদিনই বাংলাদেশে তাকে নকল করবেন। আরে এটা কি করে আপা? আপা আপা কি আমি তো টুম্পা। মানে আমরা দেশে মহিলাদের সম্বন্ধে আপা করে। তো আপনি যা করলেন ইয়ার পরে কতক্ষণ আপাটা খুব সন্দেহ আছে। আচ্ছা না, থাম না। কেন থামো? আমরা দেশে পচা গতি ফিল্মগুলো নকল করে আপনারা বেতন দিয়ে জুতা বানিয়ে দিয়েছেন। বক্স অফিস হিট করতেছে। জল 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 দিতে চাই কফি করে দিন কিন্তু আমার কপিতে একটু হাঙ্গাম আছে ভাই নন্দিনী। দুধ চিনি কোনটাই দিতে পারবে না। কফিও দিবি না। কফি না দিলে কফি খাবো কি করে? কি আশ্চর্য। তাহলে আপনি আপনার নিজের ঘরে কি একটু রেস্ট টেস্ট দিন। দেখতেই তো পাচ্ছেন আমার লোক বল আমি একটু গিয়ে ওদিকে সব বিপদ সব করে আসি, ঠিক আছে? আপনি দাদু প্লিজ আমাকে একটু নিয়ে বলবেন আপনি আর প্লিজ টুম্পা করুন না, ঠিক আছে? তা অবশ্যই বয়সে তুমি আমার ছোট নাতি বলছি। ঠিক আছে, তুমি তাহলে তোদের নিজের ঘরে যাও, নন্দিনী তোমাকে ঘরটা দেখিয়ে দেবে, নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাও, আমি ততক্ষণ দেখে আসি আমার ক্যাটারার জেনারেটর কাউ রাখি না, ঠিক আছে? তুমি যাও। দাদু দাদু প্রথমে আপনাকে আমার সাথে সিটিং দিতে হবে। বসুন আপনাকে আমার সাথে দিতে হবে। আপনার মেয়েদের সম্পর্কে কিছু বলতে হবে। বুঝতে পারছি আমার ফিলারকে বুঝিয়ে দিতে হবে। ক্যামেরার কাছে আপনার এই বাংলাদেশের ব্যাপারটা একটু আচ্ছা ঠিক বলছো, আচ্ছা তাই যা যা তুমি দেখো ক্যাটারার কি হলো এখন খবর দিতে। আমাদের ভাগে কিন্তু ফিরে আসি। বাংলাদেশের কদবেলের আচার খাও। আচ্ছা দিদিমার এমন কোন আচরণ যেটা আপনার কাছে কখনো অসাধারণ লেগেছে? ওই তো অস্বাভাবিক না, তেমন কিছু নয়, তবে একটা ব্যাপার উল্লেখ করাই যায়। মোহনবাসী এ বাড়িতে এলে সুধা তার পেছনে দাঁড়া যায়। ধরো চা খেতে দিয়েছে, এই চায়ের চাটা একটু চোখ এক পাটি জুতো লুকিয়ে রাখলে তিন সে জুতো বাহারি করলেন। খাতাটা ভেঙে রেখে বৃষ্টি পড়ছে বাড়িতে। তো ও লুচি তরকারিতে এমন লঙ্কা মিশিয়ে দিলে কি মিষ্টি লাগে, ভীষণ মিষ্টি লাগছে। বান্ধবীর স্বামীর সঙ্গে এরকম বংশটি মিষ্টি ঠিকই, বয়সটা ভালোই লাগে। এই যেমন ধরো কুমারী বয়সে ওর কাছায় ব্যাং নিতে গিয়েছিল, পোলা ব্যাং, সে না হয় ঠিকই আছে, কিন্তু বেশি বয়সে সেটা একটুখানি বাড়াবাড়ি হয় কি? ধরো বাড়ির যে বাথরুমটা সবচাইতে বিচ্ছিরি পেছন, সুধা ইনভেরিয়েবলি সেই বাথরুমে মোহনবাসীকে পাঠাবেই পাঠাবে। বাচ্চাটি বুড়ো বয়সে দু তিনবার পড়ে গিয়ে সেখানে হাত পা ভেঙেছে। কেন যে আমার করতো আজও
রহস্যটা? আর সেই রহস্য থেকে খণ্ডানোর তো কোনো উপায় নেই দাদু। Yes. না, যে খণ্ডাতে পারতো সেই তো চলে গেছে। আপনাদের মেয়েটাই কতদিন দাদু? 50 years. লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? না রে, ওটাই না। একদম ভুল। সুধার সঙ্গে আমার এদিকে শোনো। ওই যে হেদুয়ার পাখা দেখছো, ওই হেদুয়ার পুকুরের পাড়ে। সুধাময় বুঝি চান করছিলেন আর আপনি লুকিয়ে লুকিয়ে? দুষ্টু মেয়ে। না রে, সুধা ডুবে যাচ্ছে। পঞ্চাশ বছর আগের কথা, বুঝলেন? বর্ষাকাল, সারাটা দিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সন্ধ্যের পর পার্কটাতে কেউ নেই, গাছপাতিগুলো ঝাপসা। আমি ফুটবল খেলে ফিরছি, পুকুর পাড়ে গেছে হাত পা। হঠাৎ দেখি পুকুরের মাঝখানে কি একটা ঝটকা পড়ছে। প্রথমে ভাবলাম মাছ, জানো সেই সময় এটাতে অনেক বড় বড় মাছ ছিল। হঠাৎ দেখলাম একটা কাপড় ভাসছে। আমি দেখতে জ্ঞান শূন্য হয়ে পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লাম। তারপর ঝাঁপ দিয়ে সাঁতার কেটে সুধাতে আমি পাড়ে তুলে আনলাম। সেই আমাদের প্রথম দেখা। বলুন দাদু, প্রথম আলিঙ্গন। তাই দাদু? কিন্তু দাদু হিরো, ডন ছিল। মহাভারত যেরকম অর্জুন নাকের কামড় থেকে জল থেকে উদ্ধার করে রেখেছিলেন, আপনিও পেয়েছিলেন। দারুণ দারুণ বিশ্ব দেখা যাচ্ছে দাদু। all materials now আর কিচ্ছুই চাই না। আমি কিন্তু তখনও জানি না কিন্তু সুধাময়ীর মা কিছুতেই ছাড়লেন না। উনি বললেন যে আমার মেয়ে হেঁটে পড়ে ডুবে মারা যাচ্ছে, তুমি তাকে বাঁচিয়ে গেছো বাবা, এর দায়িত্ব তোমাকেই নিতে হবে। অগত্যা কি আর করে, যা করার আপনি সেটাই করেছেন দাদু। এখন আপনি অনুষ্ঠানের স্কিমটা শুনুন। প্রতিদিনই শুরু হবে সর্বশেষ 50 বছরের প্রতি 50টি মাটির এই পুতুল। দেখো বাবা, ওই মাটির পুতুল কোথায় যায়নি 50টি মাটির পুতুল? শুনুন শুনুন, আমি মাইক্রোফোন অ্যানাউন্স করবো কে আছেন সমাজস্থলে বীর পুরুষ। সুধাময়ী আবার উন্মোচন করুন। আপনি বীরের মতো মালা হাতে নিয়ে এগিয়ে আসুন। তারপর সুধাময়ী আবার উন্মোচন করে গলায় মালা পরিয়ে দেবেন। তখন মাইক্রোফোনে চলবে আমার আর হেদুয়া, অর্জুন আর বন্ধু। ওকে? সব ওকে, কিন্তু শুধু ওই আবরণ উন্মোচন মানলো না, ওটা আমি নয়। ওটা করবেন আমাদের পুরো। এর মধ্যে গুরু গুরুকে কেন ঢুকাচ্ছেন? না দাদু, আপনি বলুন। বিশ্ব রোমান্টিক বলে রোমান্টিক। দাদা আমার হাতে মাল্যদান আবরণ উন্মোচন সব ভালো লাগে না, বুঝলে? বরঞ্চ এটা পুরো গুরুই পুরো। তুমি সেই সময় বরঞ্চ ভাগবত থেকে 10 পাতা সাইড করে নিয়ে ভাগবত? হ্যাঁ 10 পাতা? হ্যাঁ দারুণ লাগে। জানা দাদু, দাদু যদি ভাগবত শ্লোকে কখনো দেখিনি, তা আমি পাবো না। তোর বাবা ঘাবড়াচ্ছ কেন? তোমার অনেক ঘোষণা শিল্পী একাডেমি করছো, অনেক কিছু হবে। চলো চলো, আমি তো একটু তুমি ড্রেস চেঞ্জ করে নাও, আমি তোমাকে ভাগবত বার করে দিচ্ছি, তুমি 10 পাতা ডিজাইন করে দিচ্ছি। চলো চলো।
গোপন তুমিও করেছো। তোমার সন্দেহটা আমাকে একেবারেই জানতে দাওনি। 50 বছরেও না। কি চাপা মানুষের বাবা। যে এটা কি নলিনাথ বাবুর বাড়ি? ইনি ইনি আবার কে? সাত জন্মে দেখেছিল বলে মনে হয় না তো। শুনছেন? আসবেন এদিকে? এদিকে আসবেন? ধরুন বিস্কুটি, আপনার দুধ ছাড়া চিনি ছাড়া। কে কি? আপনি কে? ওখানে আপনি কি করছেন? আপনি কি দিদিমার পালক ছুঁয়েছেন? এই না না একদম এই পর্দারে সরা দিয়ে ভাই ছবিটা একবার দেখবো। এখন ওখানে কেউ হাত দিতে পারবে না। আপনি কি দিদিমার পালক ছুঁয়েছেন? না, একদম একদম ঠিক। দেখুন, ছোঁয়াছুঁই হলে কিন্তু আবার নতুন করে সব সাজাতে হবে। গুরুদেবের গঙ্গা জল ছেটাতে হবে। দেখুন, ভেবে দেখুন। শুননি তো? আরে না রে বাবা ছুঁইনি, ফোন দিচ্ছিলাম। গাছ লাগেনি তো? দূর থেকে ফোন দিতে গাছ লাগে না, যাকে কাজ করা যায় না তাকেই তো লোকে ফোন দেয় নাকি? দে 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 চা কি আছে দে। সেই বেহালার দিকে ঝুলতে ঝুলতে আসা। অনেক আগে এসে পড়েছেন। সাতটা লেগে কিচ্ছু হবে না। কিন্তু দিদিমার গায়ে আপনি ফু দিচ্ছিলেন কেন? ফু দিয়ে খালি ফু 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 দিয়ে মরেছি দেখছি। এই তো কথা দেখবো। দিদিমার মুখ দেখবেন? ফু দিয়ে কি কেউ দেখে? গায়ে জ্বালায় জ্বালিয়ে মারলে দেখছি। এই তুই কি বাড়িতে কাজ করিস? তা তো করি। কিন্তু দিদিমা আপনার কে হন বলুন তো? আরে কে হন সেটা জানতে পারলে তো ঝামেলাই দিতে। শোন, বলি না, 10 টাকা থাকে। তুই একদম চুপ করে থাক। আমি একবারই টাকা সরিয়ে একবার দেখি। সেই শোনা। নমস্কার নমস্কার। আপনি কি নলিনাথ বাবু? সে না হয় হলো, কিন্তু আমার জেনারেটর কি হলো সেটা জেনেছেন? জেনারেটর? হ্যাঁ, আরে, কি আশ্চর্য ব্যাপার। 7টার সময় 7টা সাড়ে 7টার সময় প্রোগ্রাম শুরু হবে, এই আরেকটু পরেই লোক চলে আসবে, এখনো না ক্যাটারার না জেনারেটর, কারো কাছে এই কলকাতা অবস্থায় কেন হয়ে যাচ্ছে? আমরা সবাই ঘুমাই গেছি। জেনারেটর না বাবু, উনি 10 টাকা ঘুষ দিয়ে দিদিমার মুখ দেখবেন। কিরকম লোক রেখেছে বলতে আমরা নন্দিনীকে বলতে বলতো কিরকম লোক রেখেছে কোনো গোপনীয়তাই মানতে পারে। এই 10 টাকা ফেরত দে। যা তুই গিয়ে দেখ তো গিয়ে জেনারেটর কি হচ্ছে তুই ডাক দিয়ে যা। ও বুঝতে পারি আপনাকে সবাই লৌকিকতা কি আছে? একা কেন বাড়ির সকলে কোথায়? আর সকলে কি বলছেন? আমার তো এখানে আসার কথা ছিল। কেন আমার চিঠি পৌঁছায়নি? কোথেকে আসবে? আপনি আমাকে দিতে যাবেন কেন? আমাকে ও তা আপনি কি আপনি কি বলতো? তাই তো বলছি বেহালার মশাইকে আপনি কোথেকে জানেন? দাদার কিরিটি ঘোষাল। তিনি কে? কি করেন? তিনি বিল্ডিং কন্ট্রাক্টর। তিনি কাঠ, লোহা, খুঁটি এইসব দিয়ে বাড়ি বানায়, এস্টিমেটর খাটায়। প্রমোটার? না না না, এই ধরনের লোককে আমি কোনোদিন চিনি না, পছন্দ করি না। আরে আমি কিরিটি ঘোষাল। সরি নমস্কার নমস্কার। আজ খবরের কাগজে আপনি কি স্মৃতি বাসনের বিজ্ঞাপনটা দেখলাম। অনেক কাল আগে জানিস তো, আমিও
চোদ্দটা কাগজ ভেঙে যেরকম সব কটাতে একই অবস্থা। শেষমেশ আপনাকে বলতে পারেন সেই সুধা আপনি কোন সময় খুঁজে তাই তো জানি না কি বলবো। আমার সুধা যে বাগবাজারের সুধা, মানে সুধা আমার বাপের বাড়ি ছিল বাগবাজার বলছে। বাড়ির নম্বর কি আপনি তার না, এরকম কিছু একটা হবে। অনেককাল আগের কথা তো, একবারই গেছি সেখানে। ও 50 বছর আগে, অত মনে নেই। তবে একবারই গেছিলাম বাড়িতে, কিন্তু একটা বাড়ির চিহ্ন বলে এই একতলা দুতলার মধ্যে দিয়ে একটা 3 তলা সহ নারকেল গাছ উঠে গেছে। বুঝলেন তো? মানে নিশ্চয়ই নারকেল গাছটা না বাড়ি বানাবার আগে ছিল। ঠিকই ধরেছে। হ্যাঁ, সেই সুধা সেই সুধা আর ওই বাড়িতে আমার শ্বশুর বাড়ি। তাই সেই সুধা একটা সন্দেহ কাটলো মশা। সকালে পেপারটা দেখে দেখে না মাথায় একটা বিদ্যুতের ঝিলিক লেগে গেছে। এই সুধাময় কি সেই সুধাময়? সারাদিন সব গোলমাল হয়ে যাচ্ছে, বুঝলেন তো? বাজারে গেছি, মাছের বদলে 2 কিলো কাঁকড় কিনে দেবো। ডিমের দোকানে 3টে ডিম কিনেছি। গিন্নি চেঁচাচ্ছেন, তোমার কি উন্নতি হয়েছে? বুঝলেন, কনস্ট্রাকশন সাইটে গেছি, মিস্ত্রি মজুররা ফাঁকি দিচ্ছে, দেখছি, কিন্তু কিছু করছে না, কিছু বলছে না। এ আমার কোনো দিন হয়নি। খুব ঠান্ডা জীবনে সুন্দর একবারই দেখি, এক পলকের জন্য। তাও যখন সে কিনা অষ্টাদশী তরুণ, আজ এই অপরূপে সে দেখলাম ঝাপসা ছবি, এটা দেখে আরো মনে হলো এই কি সে, এই চেহারার সঙ্গে সেই চেহারার কোনো মিল আছে? আর মিল থাকলেও সেটাকে কেউ বুঝতে পারবে না, আমার বলছে আমার পরে মানুষের চেহারা যতই পাল্টে যাক, একবার যাকে দেখেছি সে আমাকে কোনোদিন ফাঁকি দিতে পারে না। একখানার ওজন তা ইটের মতো। খাচ্ছিস তুই দাদা? ফিশ ফ্রাই। ক্যামেরা মানপত্র দেয়া আধা ঘন্টার মধ্যে হাজির হয়ে যাবে। আগাম টেস্ট করার লাগে খাওয়া হচ্ছে তো আল্লাহ। এটা খালি মানুষ খাক, আমাকে দিতে হবে না, বরং যোগ কিরি দিবে। হ্যাঁ, ফিশ ফ্রাই। fish fry? তাহলে সিটি ভাষায় fish fry বলতে কিন্তু আমার যে আপনি ঢাকায় থেকে তো সুধাকে আপনি আত্মীয়। আগে না আত্মীয়, তবে না সবার কথা ছিল এই আপনার স্ত্রীর সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ কবে? এই তোর দাবির সঙ্গে বিয়ে হওয়ার আগে। আপনাকে ক্যান্সেল করে দিল? তাই এখানে কি হবে বল, কি করা যাবে? তাই বুঝি আপনি দিচ্ছিলেন? আবার তুই ফুল কথা বলি, কেন বারবার ফুল কথা বলছিস? তোর দাদু কি মনে করবে বল? এই তোকে না তখন বড্ড বকেছি। নে, ধর। আসলে তোর উত্তেজনায় টাকাটা তুই রাখ, টাকাটা তুই রাখ। ও কিছু তো কি হয়েছে? আপনিও তো আমার দাদু। হ্যাঁ, তোর না হওয়া দাদু, তোর না হওয়া দাদু। না হওয়া মামু। হ্যাঁ, সে বলতে পারে। ছিলেন দাদু? দিদিমা বেঁচে থাকতে একবারও এলেন না? কি মজাই না হতো। এই ছাড়, খুব লাগছে। যাবেন না দাদু, ফিশ ফ্রাইয়ের সঙ্গে দিদিমার হাতে কাসুন্দি খাবো। দাঁড়ান আছি। কাকে যেতে বলছে?
সন্তোষী মা ঘোষণা শিল্পী একাডেমি থেকে লেখাপড়া করায় ব্যাপারটা বোঝার চেষ্টা করছো না বাবু গুলগুলি মেটাদের পড়া শুনে এবার প্রশ্ন পড়া হয়েছে বলাই রুদ্রাক্ষের মালা আমরা ঘোষণা শিল্পীরা তাই করি। সব দিক দিয়ে পরিবেশ গড়ে তুলি মুখ সৃষ্টি করি গোটা অনুষ্ঠানটিকে একটা ছন্দে রেখে আপনাকে বলুন এসবের খাতা না করতে যাবে আর এই খাতা এর মধ্যে কাজ মিটে গেল মুখস্থ রিসাইট তো দেখি যথাকালে দেখবেন সত্যি তোমাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছে মাছটা খাবে না বা নো থ্যাঙ্কস দাদু আপনি বলুন 50টি মাটি দিদি না আচ্ছা তাই যা যা তো গিয়ে দেখ তুই 50টি মাটির পিডিং কোথায় মেরে যা কি দেখছে কলকাতার কোথায় কি আছে জানা নাই ঢাকায় হইলেও হয় আরে বাবা এই একটা ঢাকা কলকাতা বাংলাদেশের কি আছে রাস্তায় গিয়ে দেখ না জিজ্ঞেস কর করলে আমারা ভাগালেন তো কতক্ষণ পরবর্তী করে রাখে তাও দেব আজ তাহলে কি ভাই বাবু চলি ভাই টুম্পাতে আরে বাবা বসুন বসুন কোথায় যাবে আরে আমাকে ছাড়ছে কেন আরে সুধাময়ী স্মৃতি সভা সমিতি সভা আমাকে ছাড়ছে কেন আমার বলছেন কেন বাবু সুধা বলছি আপনার আমি এখানে স্মরণ সভায় বসে কি করবো থেনো হাতে নামানোর মতো এই আপনার মোবাইলে ছন্দটা নষ্ট হয়ে যাবে না বাবা তুমি কৃতিবাবুর কাছে সুধাময়ী জীবনের এমন একটা দিক সম্পর্কে জানতে পারবে যা আমারও অজানা এর সঙ্গে সুধাময়ী বিয়ে করা হয়েছিল আমার সঙ্গে বিয়ে হওয়ার আগে ভীষণ ইন্টারেস্টিং বলুন যেটা তুমি না আমরা ডিটেলস পেলে তাই তো আমি আমার প্রেজেন্টেশনটাকে আরো কালারফুল বানিয়ে দিতে পারবো বলুন বলুন কৃতিবাবু বলুন সেদিন পরকে একটু দেখায় কেমন লেগেছিল আমার সুধাময়ী বলতে এই না আপনারা না আমাকে নিয়ে একটু মজা করছেন না না সত্যি না বিশ্বাস করুন আপনার সঙ্গে সুধাময়ীর একটা সম্পর্ক গড়ে তোলার কথা হয়েছে কিন্তু হয়নি কিন্তু আমার সঙ্গে গড়ে তোলার কোনো বাধা নেই বাধা মানে আমার মুখে এসব কথা শুনতে কি আপনার ভালো লাগবে এই ধরুন যদি আমাকে খলনায়ক বললাম না তার তো আপনারা এমন একটা স্টেজে এসে পৌঁছেছেন যেখানে কেউ নায়ক না খলনায়ক কেমন লেগেছিল সেদিন এখন রহস্য আমি তো কোনোদিন টের পাইনি আমি ওই মোহনবাসীর সঙ্গে ব্যবহারটা ছাড়া ভাই ছিল বেশ ভালো রকম রহস্য ছিল মেয়েটির মধ্যে আমাদের বলি হ্যাঁ আমাদের বিয়ে পাকা সব হয়ে গেল দিনক্ষণ স্থির তো বাবা বললেন যা কাকে তোর ঘরে চাপিয়ে দিয়েছি একবার বাগবাজারে গিয়ে দেখে তো গেলুম দেখুন বসতে দিয়েছে বুঝলেন দক্ষিণ দিকের ঘরে ফুর করে বাতাস করেছে বুঝলেন নলিনা ভারী মিষ্টি সে বাতাস দু ঘন্টা কেটে গেল সে আর ঘরে আসে তন্দর করে ঘামছে হ্যাঁ সেই তো এমন সময় দেখি জানলা দিয়ে কুতকুত করে তাকিয়ে রয়েছে না কে বাদু? দক্ষিণের বারান্দায় দাঁড়িয়ে বসা ইয়া মোটা একটি ঠিক যেন একটা সবজি গুলো বেড়াল দেখছে
গেলে এক মেয়ে আমার মুখ পুড়িয়ে ছাড়ে। তার ওই সুধার মনে এসে বলল, এই পাঞ্জাবি পরো। হ্যাঁ বললো পাঞ্জাবি পরো। তারপর জোর জার আমার মেমো পাঞ্জাবিটা খুলে বললো, মেমো পাঞ্জাবি শুধু একদম পছন্দ করে না, পাঞ্জাবিটা খুলে দিয়ে গায়ে দুটো শাড়ি শুরু বললো, এই শাড়ি পরে বেহালায় ফিরে যাও, বিয়ের আশা ছাড়ো। এই তো পাগলা হয়ে গেলেও সুধার আপনাকে মোটেই পছন্দ হয়নি। সঙ্গের কথা সেই কথাই জানিয়ে দিয়ে গেল। আগে না মশাই, যথেষ্ট পছন্দ হয়েছে। সরি ভাই, আপনাকে খুশি করতে পারলাম। এইসব যখন চলছে বুঝতে পারেন, তখন হঠাৎ আমার দিকে তাকিয়েছিল, সে হঠাৎ দেখল সুধা সুধা। আর যেই শোনা এই মুখরা মেয়েটা, কি বলবো তোমার টুম্পা দিদি, একবার দিয়ে পাখিটার দিকে একবার আমার দিকে তাকিয়ে জোরদার করে দৌড়ে পড়ে। মানে ওইটা আপনার সুধা, স্বয়ং সুধা, সই নয়। কিন্তু ওই পালিয়ে যাওয়ার আগে না এক ঝলক জানতাম, ওই চকিত চাউনি, ওই রহস্যময় চোখের তারা, কি বলবো ওই দৃষ্টি আমার ঘুরিয়ে দিয়ে বুঝিয়ে গেল যে আমাকে কতখানি ভুলিয়ে নয় রাখবো। সে দৃষ্টি ভোলা যায় না। এইভাবে ছুরিটা কাল কেটে দেখো এখানে এখন টাকা কিসের দরকার, কাজ শেষ হলে টাকা নিতে হবে। যা যা এখন যা। এবার যাই, এবার সত্যি যাই। আর এখানে বসে না, লোকের বাড়িতে বসে লোকের বউ নিয়ে এসব কথা বলছি, সে কি আমায় ছেড়ে দেবে? বুঝলে যাওয়ার আগে একটা কথা বলে সুধার কিন্তু খুবই মনে করেছে। ওই দেখ বাবুর মুখটা কিরকম হয়ে গেল। শুনবে সেই দুঃখের কথা? তোমার শাশুড়ি তো ভেঙেছিলেন বিয়েটা। কোথা থেকে তিনি শুনে এসেছেন যে ছেলে লম্পট, মদ মাতাল, দুশ্চরিত্র? বলো ভাই, কত বড় বিয়ে না দেবে তার নাই, তারপরে ভদ্র সন্তানের নামে এইভাবে অপবাদ রটনা, এটাই তোমার শাশুড়ি সেদিন ঠিক হয়েছিল। তাই জীবনে ছুঁই নিতে পারি বেহালার কিরিটি গোসাল, জীবনে অন্য গলিতে পা দেয়নি। আর সেই তাকে কিনা এইভাবে মদ্য খেতাব দেওয়া বিয়ের 7 দিন আগে, যখন কিনা আমি সুধাময়ীকে নিয়ে একটা রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছি। করেছিলাম, কষ্ট পাবে বলে বলিনি। একবার না, দুবার গেছিলাম আমি সেই বাগবাজারে। দ্বিতীয়বার দেখেছিলাম খালি রণরঙ্গিনী মূর্তি, বাজি ছুঁচো যাচ্ছে তাই বলে গালাগালি দিয়ে আমাকে তাড়িয়ে দিল। বললে তোমার মতো দুশ্চরিত্রের সঙ্গে বিয়ে করার চেয়ে আমি পুকুরে ডুবে মরি। আচ্ছা তোমরাই বল, আমাকে দেখে কি দুশ্চরিত্র? না, মনুষ্য চরিত্র যদি একটু বুঝে থাকি তাহলে অক্ষম। কিন্তু আমি বুঝতে পারছি না যে সুধা বিনা কারণে কি করে এমন রঙরঙিনী হতে পারে, এমন করা হতে পারে। খানদানি দরজা থাকে বলে
তাই হবে, তাই হবে। কেউ চাইছিল না যে আমাদের এই বিয়েটা হোক। আচ্ছা দাদু, জন্মদিন আপনাকে এসব কি বলেনি? এমনি সাধারণভাবে বলেছিল যে বেশ কয়েকটা বিয়ে ভেঙে গেছে, সেগুলো বাংলাদেশি মেয়েদের কতই কিন্তু এত বড় একটা ঘটনা আমার থেকে কেন লুকিয়ে রাখলো? আজ এতদিন পরে অনেক রহস্য, অনেক প্রশ্ন, অনেক সংশয়। এই দেখো বললাম বাবু, তোমার মনে কি ছড়িয়ে দিলাম। এই জন্যই আমি এসব কথা বলতে চাইছিলাম। ছি ছি ছি। শোনো, এসব এসব পুরনো কথা, জল বায়ু বাতাস ধুয়ে মুছে দিয়েছে। এসব নিয়ে তুমি একদম মন খারাপ করো, একদম মন খারাপ করো। এবার না আমি সত্যি চাই, এবার চলবে। আমার প্রস্তাব, আজকের সন্ধ্যের অনুষ্ঠানে আবরণ উন্মোচনের প্রতিকৃতিতে প্রথম মাল্যদান করবেন আমার বন্ধু শ্রী কীর্তি ঘোষ। হ্যাঁ? যদিও এখন আমার ভালো সব কিছু আমার মাথা থেকে ঝেড়ে ফেলে আবার নতুন করে সব তাও আমি মনে প্রাণে দাঁড়িয়েছি দাদু। না না না, এই কখনো হতেই পারে না, এই কখনোই হতে পারে না। হতে পারে না মানে আমি চাইলে নিশ্চয়ই হবে। এই অনুষ্ঠানটি আমার, এমনকি শুধুমাত্র নয় আমার। আমি আজকের দিনে আপনাকে আমার বাড়ি থেকে বিষাদ নিয়ে ফিরে দিতে পারি না কীর্তি বাবু। আরে আমি এরকম ঘেমো জামা কাপড় পরে সুদাময় গলায় মারা দেবো? আরে সুদাময় ঘাম একেবারে পছন্দ করতে পারতো না। আরে বাবা, আমি সব কিছু চেঞ্জ করার ব্যবস্থা করে দিচ্ছি। চলুন চলুন, আসছেন? হ্যাঁ, আসুন আসুন আসুন। চলুন আপনি তৈরি হয়ে যান, সব চেঞ্জ করে আমি তৈরি হই। এই ভালো সুধা দিদিমার জীবনে নলিতা তো আগে তার কাছে আপনি ছিলেন, তখন মাল্যদানে ডাক্তার আপনার বাড়ি, প্রথম মাল্যদান আপনি করবেন। দারুণ, চলুন দাদা, চলুন চলুন, আসুন 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 আসুন। বিধি পায় নাই, মোমবাতি আছে 50টা। তাড়াতাড়ি আপনিগুলো সাজিয়ে দিন। হ্যাঁ, যা বলে তাই করছেন। আসুন আসুন আসুন, কীর্তি বাবু, আসুন। শুনুন মিস ঘোষিকা, আমি সাথে লিখে চলবো? আর ক্যান্ডেল বসানোর ডিজাইন চাই না, সবার মুড ক্রিয়েট করতে হইব। কেন ঘোষণা শিল্পী একাডেমি বাতি সহ শেখানো না বুঝি? সব ভালো চাই, সব দেখ কোথায় বাতিল নে, কি এই যা, এ তো তেঁতুল, পাকা তেঁতুল। কিন্তু দৌড় কেন? তেঁতুল তো ভালো, বেশ নুন লঙ্কা দিয়ে মাখাইয়া যদি মুখে চলানো যায়, অ্যালার্জি। এই যাওয়া চোখটা দৌড় না ধরুন না, আগে কও আমার প্রতি তোমার এত অ্যালার্জি কেন? কাছে আইলে দুটো ছিল দাও কেন কেন কেন? আরে হরি, সেই মানুষটা যাকে আমি পাজি চুচো বলে গালাগাল দিয়েছিলাম, সেই কবিতার সুতো ধরে লজ্জায় মাথাকে ছুটে এসছে আমার স্মরণ সভায়। এতকাল চুষেও রেখেছে সেই ব্যথা। ধন্য পৃথিবী, ধন্য তোমার বাসিন্দারা। মানুষটাকে আজ দেখলে বোঝা যায় না কি রূপবাহিনা ছিল। ছেলে দেখে এসে বড় মামা মাকে বলেছিল, দিদি তোর জামাই হবে রূপে কার্তিক আর গুণে গণেশ ঠাকুর। হাজার বলতে কি ভারী পছন্দ হয়েছিল আমার। ঘরে একা পেয়ে একটু দুষ্টুমি করা লোভ সামলাতে পারিনি। সেই চিয়েটা দেখে না উঠলে সেদিন কাঁদেই ছাড়তাম। সেই লোকটাকে শেষে আমি আর মা পাক বাজার থেকে তাড়িয়ে দিলাম। আমাদের কি দোষ? আমরা যে শুনেছি
ধরে পড়ে তোমার বদনাম করতে হলো। কই নলিন্দা, ও নলিন্দা কই? লবঙ্গ, প্রাণেশ্বরী লবঙ্গলতা, ও লবঙ্গ, আয় আয় আমার কাছে আয়। কতদিন দেখিনি তোকে, গলা জড়িয়ে গল্প করি। ও লবঙ্গ, মনে আছে সেদিন কিরিটির কথা বলতে বলতে কোন দিক দিয়ে আমাদের বেলা ফুরিয়ে গেল? সেখানে আসবে স্টেজে হাঁটছো না, হাঁটছো না, হাঁটছো না, সেই থেকে হাঁটছো না। আরে বাবা, এলো না, দেখতেই তো পাচ্ছ, বাতের ব্যথায় শুয়ে পড়েছি। এখান থেকে হাঁটু হাঁটু চলে ঘুরে বেড়াচ্ছে। চেহারাটা ছিঁড়ি হয়েছে, গরু ছাড়া অন্য যে ভাবা যায়। কেন গরু ছাড়া অপমান করার মতো পৃথিবীতে আর কোনো প্রাণী নেই, ছুটছু নেই। ওমা, ও আমি কি আবার ছুঁচো পালা যায়? তবে হ্যাঁ, গাধা, ছাগল, ভেড়া এসব পালা যেতে পারে। চলতে বাকি রাখলেই বাকি। সারা রাস্তাটা বললাম বাতের ব্যথায় নড়তে পারছি না। না, সেই আর সবাই চল। সেখানে এসেও দাঁড়াচ্ছ, কোনো তাণ্ডব জ্ঞান নাই। দাও দেখি সন্দেশ দাও। এই, আরে বাবা, সুগার ফল করে যাচ্ছে, সন্দেশ আমার ওষুধ। চুপ, আমি না এটা নলিন্দার নাম করে কিনে আনলাম। ওই যে যখনই সন্দেশ কিনবে নলিন্দার নাম করে কিনবে। কেন আমার নাম করে সন্দেশ কিনলে দোকানদার কি বেশি দাম চায়? উঠতে বসতে নলিন্দা নলিন্দা দুমদুরি নাড়ি আরে বাবা লবঙ্গ, তোমরা আরে বহু মাসিদের সঙ্গে এনেছো। সত্যি, এতক্ষণে আমার সুধা স্মৃতিবাসর সম্পূর্ণ। এসো, তোমাদের সঙ্গে আলাপ করি। তুমি আজকের অনুষ্ঠানের উদ্বোধক, সন্ধ্যের অনুষ্ঠানের উদ্বোধক, আমার বড় মাত্রীয় লবঙ্গ, এ হচ্ছে লবঙ্গলতা, আমার সুধাময়ী প্রাণের সই, আর তার স্বামী শ্রীযুক্ত মোহন মাসি। ক্ষমা চাও। ও মা, কার কাছে? কেন নিমন্ত্রণ রাখতে এসে বুঝি ক্ষমা চাইবো কেন বলতো? তাহলে তো লবঙ্গ কি করেছে মোহন মাসিকে ক্ষমা চাইবে? কি করেছ? দেব, বলে দেব। কাল রাত্রিরে তুমি আমাকে যা যা বলেছ সব কবুল করবে নলিন্দার কাছে, ক্ষমা চাইবে, তবে তোমার ছাড়। আরে তুই কাল রাতে বাতের ব্যথা কিছু না জানি ওকে বলে ফেলেছি, তাই নিয়ে কেঁচা আরম্ভ করেছে। ওসব বাজে কথা। এই, সবার মাঝে হাড়ি ফাটাবো? কাল রাত্রিরে তুমি আমার বলনি সুধাকে একদিন তুমি ভালোবেসেছিলে? লবঙ্গ আমাদের সুরসিকা বান্ধবী। সুরসিকা না বিশুচিকা? কেলেঙ্কারি বাজিয়ে ছাড়ো। কাল বের সব এককালে থেকে জমের ঘরে পা রেখেছি। এখন ভালোবাসার কথাটা আমাদের কাছে কি কোনো মানে আছে? এককালে কি মানে ছিল? ছিল ভাই, সেটা নদীদের বিয়ের আগে। তাও বাইরে ছিল না, মনে মনে ছিল। তাতে কি হয়েছে? আমি তখন পাড়ার জামাই, আর পাড়ার জামাইরা পাড়ার অবিবাহিত শালীদের সাথে একটু একটু চোখে দেখেই থাকে। আমিও সুধাকে দেখি। পাড়ার জামাইদের এটা একটা উপরি পাওনা বটে। পাড়ার জামাইদের বুঝি কেউ উপরি পাওনা? কেন? ন্যায্য পাওনায় বুঝি মন ভরে না? আরে বলুন তো কি বাবু, এই সুপুরি গাছের নিচে বসে কি ছায়া পাওয়া যায়? আমি হলাম কিনা সুপুরি গাছ? আরে দেখছেন, দেখছেন মাথা চিত হয়ে আছে, বাচ্চাদের খেলা শুনছে। আরে দাদা সন্দেশ দাও, আমার সুগার ফল চলে যাচ্ছে। কি নলি, কি পাতলি করেছো তো? করেছি, তবে এখন পাতুরি খাওয়াতে পারছি না, কিন্তু ফিশ ফ্রাই খাওয়াতে পারবো। ওরে নন্দিনী, টিফিন ক্যারিয়ারটা দিয়ে যাবো না? চলো,
আজকের মতো মোহনবাসীকে মাফ করে দাও না ভাই। কখনো না। আমার সইয়ের কাছে কেন অপরাধী থাকবো আমি? সুধা চলে গেছে, কিন্তু এটা তো বুঝে গেছে এই লোকটাই তার একটার পর একটা বিয়ের সম্বন্ধে ভাঙছে। হ্যাঁ, দিতাম ভাবছি। আমি তো স্বীকার করেছি সুধাকে আমার ভালো লেগেছে। বুঝছেন? আমি চাইছিলাম না সুধা বিয়ে করে একদিন বাগ বাজার থেকে বেরিয়ে যান। দেখছেন সুধার মার খানিকে লাগালাম। এই ছেলেটা মাতা, ওই ছেলেটা জেল খেটেছে। এতে কি হয়েছে? আমার ভালোবাসা আর তো কোনো বই প্রকাশ ছিল না। আমি তো জানতাম আমার বিয়ে হয়ে গেছে, ওটা শেষ, সুধাকে আর পাবো না। তবুও কেন জানি না ভাঙচি দিয়ে বড় তৃপ্তি পেতাম। গোবিন্দা, বুঝতে পারছেন সুধা কেন এই লোকটার কাছায় ব্যাং বেঁধে দিয়েছে, পিছন বাথরুমে ঢুকিয়ে দিয়েছে, ছাতা ভেঙে দিয়েছে? আসলে সে বুঝতে পেরেছে, আর এইভাবে সত্য। ফালতু ছেলে মানসিকতা, বাবা সন্দেশ দাও। কি নলে ওই তোমার ব্যক্তিগত হিসাব নেই। বাথরুম দেখাবে? কেন পাবো না? ডাক্তার তো বলেই দিয়েছে নো রেস্ট্রিকশন। পাই যাবে। আপনি কি ডিনারের রিচার্জ? শুধু ডিনার নয়, গোলাইয়েরও রিচার্জ। এই সেই লোকটা, দিস ম্যান, এই কালপ্রিট। জীবনের প্রথম স্বপ্ন দেখাটা এই লোকটাই ভেস্তে দিয়েছিল আমার। তোমার পরম আত্মীয় কি বলছে? আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না ভাই মনি। এই সুধামন্দির বাড়িতে কে লাগিয়েছিল? বেহালার কিরিটি ঘোষাল, দুশ্চরিত্র, মদক, মাতাল, কে বলেছিল? দিস ম্যান। দাঁড়ান দাঁড়ান, আপনি কি এই লোকটা সুধা যাকে পাঞ্জাবি খুলিয়ে ছেড়েছিল? হ্যাঁ হ্যাঁ, আমি সেই লোকটা, আমি সেই লোকটা। ঝাড়া 2 ঘন্টা বসেছিলেন হ্যাঁ। সুধাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ। সেদিনটা ছিল মেঘলা, আর ওই ঘোষবাড়ির ছাদে এক ঝাঁক। ঠিক ঠিক সেদিন। আর বারান্দায় সুধাদের সবুজ টিয়েটা ডাকছিল, আর ছেলেটা ডান হাতে ছিল একটা হিরে বসানো। রাইট, আমি সেই ছেলেটা। নলিনাক্ষ, এই লোকটাই আমার প্রথম প্রণয় পিঠে ছুরি বসিয়েছে। একে তো আমি ছাড়বো না, এতকাল আমি একে দেখে রেখেছি। এত কালো আপনি বলেননি? এই লোকটা ছিল না, একে তো আমি আজকে ছাড়বো না। তুমি নাকি বলে দিয়েছো আমি লম্পট মাতাল। সুধা আমাদের ছেড়ে স্বর্গে গেছে, আর আপনি কিনা সেই বেহালা থেকে এক দূরে এসেছেন সেজে গুজে তার প্রতিশোধ নিতে। আপনি তো মুখে মানুষ খুন করতে পারেন। আরে তো একে খুন করতে আমার কোনো লজ্জা নেই। ছাড়, 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 ছাড়। দেখেছো আপনার সাথে তো বিয়ে না হয় বেঁচে গেছে সুধা। দেখেছো কচিনের রক্ত জমিয়ে দিয়েছি। তাই তো, এটা কি করবে ভাই কীর্তি? আমাকে অবস্থা করবার ব্যবস্থা করে রেখে এবার ভালো মানুষ সাজা হচ্ছে। এইসব তুমি কি বলছো ভাই মোহনবাসী? আমি কিছুই বুঝতে পারছি না। তাই তো তাহলে এসব লোককে আপনি পরমাত্মীয় সাজিয়ে বাড়িতে বসিয়ে রাখবেন কেন? যাতে বুড়ো বয়স পর্যন্ত মনের বিষ কাটে না, কিংবা যারা আমার স্বামীকে অ্যাটাক করতে পারে। হ্যাঁ মানুষ আমার বর ভাঙচি দিয়েছে, কি এমন খারাপ কাজ করেছে? ভাঙচিটা না দিলে সুধাময়ীকে আসতো আপনার ঘরে। আজকে কি আপনি পারতেন সুধাময়ীর নামে স্মরণ সভা করতে? আর এই খুনেদের একটার সঙ্গে 7 পাক পুড়ে গেলে সইয়ের নামে স্মরণ সভা করা সে সৌভাগ্য কি আপনার? আর কি না হলে যে কি হতো না। জীবনের অঙ্ক বড় জটিল লবঙ্গ। চলো বাড়ি চলো। শোনো কি হলো? প্যাকেটটা ও নিন, ইচ্ছা হলে খেয়ে নিন। এই যে দিদি
এই বাড়িতে আমি জল পর্যন্ত খাবো না। টিফিন প্লেটটা নিয়ে বাড়ি গিয়ে গরম গরম ফিশ ফ্রাই খাওয়া যাবে। ডাক্তার রেস্ট্রিকশন তুলেই দিয়েছে। উমা, ফাঁকা মনে হচ্ছে? ফাঁকাই তো, ফাঁকা ধোয়া মোছা, খুলে দেখুন। ফিশ ফ্রাই? ফিশ ফ্রাই? ফিশ ফ্রাই তো আমি আর ছানা কাকা সব খেয়ে নিয়েছি। কেন? কেন? দাদু যে বললেন শুধু টিফিন ক্যারিয়ার দিয়ে যেতে, ফিশ ফ্রাই দিয়ে যেতে তো বলেননি। তাই আমি আর ছানা কাকা সব খেয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে। অপমান, সব পরিবার অপমান। এই জন্য আমি এদের বাড়িতে আসতে চাই না। তোমার বান্ধবী সারা জীবন আমাকে অপমান করেছে, এখন এই বান্ধবী চাটাও আমাকে অপমান করেছে। ছি ছি, চলো চলো বাড়ি চলো। ওই যে ক্যাটারিংয়ের মালপত্র এসে গেছে। দাঁড়ান মোহন দাদু, ভেটকি পাতুরি খাবেন না? দাঁড়ান আনছি। একটুখানি দাঁড়িয়ে যেতে। ভাই অনেক ভাই নলিনাক্ষ, আমার প্রস্তাব আজকের এই অনুষ্ঠানে সুধাময়ী আবরণ উন্মোচন করবেন শ্রীযুক্ত মোহন বাসী, আমি না। এই মানুষটা সারা জীবন কোনো আশা না রেখেই যখন ভালোবেসে গেল, আমার মনে হয় এরই উচিত মালা দেওয়া। আমি জানি না মোহন বাসী ওটা কিরকম চোখে দেখছে। ভালো চোখেই দেখছি। আমি রাজি, কি আছে? আমার মনে কোনো রাগ নেই। এমনকি আমি আপনার দলকে মালা দিতে পারি পেয়েছি বাবু। তুমি তো কেন আসছো না বলতো? ওহ, জীবনটা তছনছ করে দিয়েছে। চলো পাতুরি খাবে, চলো। তুমি 4টে, আমি 1 ঘন্টা, ঠিক আছে তো? ভাই না, আমার তো এখন কিছুতেই কোনো রেস্ট্রিকশন নেই। চলুন চলুন চলো। তোমার চোখে জল যে? না 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 না, আজকের দিনে মোটেই কোনো দুঃখ নয়। হাসো হাসো বাবু, হাসো। আপনি বড্ড মনে পড়ছে। মনে হচ্ছে সে যেন এখানেই আছে। সুধা নেই, সুধাকে ঘিরেই আজ আমাদের যত আনন্দ, যত দুঃখ। কেউ না বাবু, কেউ না, সুধার সাথে দুঃখ যেন মানায় না। হাসো হাসো হাসো। কেমন কথা কন মাসি? যদি বাংলাদেশ শ্বাস নিতে পারে। মাসি, বাবা
তো সুধাময়ীর মা আর আমি। কুমারী বয়সে সুধা একবার না থাক, এসব কথা আমার জানাজানি হয়ে গেলে মাসি সাসপেন্স ক্রিয়েট করো না, বললাম বুকের ভার ঝাল রাখো, কেমন হলে আমরা কথা গোপনই রাখো, কি বলো রূপা? নিশ্চয়ই একদম ঠিক আছে, নিশ্চিন্ত কি বলবো। কুমারী বয়সে সুধা একবার আত্মহত্যা করেছিল। আত্মহত্যা? মামি ওই ওই বিয়ে দুয়ার তোকে তো আমি পাপিস না। রে, আত্মহত্যা করবে বলে ঝাঁপ দিয়েছে। বারবার বিয়ে ভেঙে যাচ্ছিল যে, রূপের ডালি সুধা তার আর বর্জে শেষকালে কাণ্ডই ঘটে গেছে। এক বেলফুলার সঙ্গে ওই যে গো রাজাবাজারে বেলফুল বিক্রি করতো ছেলেটা, তার সঙ্গে তালা বেটে শেষে জানাজানি হয়ে পড়তে সুধাময়ীর মা রাগে দুঃখে ঘৃণায় চকচক করে লাগল। শেষকালে দুঃখে সুধা সেদিন সন্ধ্যার পর কই? পার্কে ঢুকে আমি তো এসব জানতাম না, এসব কথা আমায় তো কেউ কোনোদিন কখনো বলেনি। আমি তো জানতাম পুকুরে পড়ে যাওয়ার একটা অ্যাক্সিডেন্ট। সুধাও কোনোদিন নিজে কখনো এই কথা আমাকে বলেনি। লজ্জা মেয়েরা কত কথাই গোপন করে ললিতা, আর সেদিনকার সমাজে করতেই হতো। এবং নিজের স্বামীকেও বলবে না? সইকে বলতে পারে কিন্তু নিজের স্বামীকে বলতে পারে না কেন? আমি তার বন্ধু ছিলাম না? ওর কোনো দোষ নেই, বোঝেনি তো একটা কুমারী মেয়ে আত্মহত্যা করতে গেছিল শুনে লোকের সত্য মিথ্যা কত কিছুই রটাবে, তাই মানে আমরাই বলেছিলাম ব্যাপারটা যাতে কানাকানি না হয়। 50 বছর কি অদ্ভুত ভাবে গোপনীয়তা রক্ষা করেছে সুধা। একটি দিনের জন্য আজ তার নির্ভরযোগ্য কি বিশ্বাসযোগ্য বলে মনে হয়? কিরিটি বাবু, আমরা কার থেকে সভার আয়োজন করেছি? যাকে আমরা জানি না, যাকে আমরা চিনিও নি কোনোদিন। জানার কি দরকার ভাই না? না জানার জন্য কি তোমার 50 বছরের জীবনে কোনো ঘাটতি পড়েছে? তবে আজ এই প্রশ্ন তুমি তুলছো কেন? অজানা বলেই তো এত সুন্দর দাদু, এই ভুল ভ্রান্তি আছে বলেই তো ভুবন জুড়ে মোহিনী মায়া, তাই না? আচ্ছা তুমি একটা কথা বলো তো, আজ যে সকল বাড়ি ঘর কাজকর্ম সেরে আমি ছুটে এসেছি তোমাদের বাড়িতে একটা অদ্ভুত সম্পর্ক পাঠাতে, তোমাদের বাড়ির একজন লোক হয়ে গেছে, এটা কি আমার স্ত্রী কোনোদিন জানবে? নাকি আমার ছেলে মেয়েরা বলবে? নাকি আমি এটা তাদের কোনোদিন বলতে পারবো? সবই তো আমাকে গোপন করতে হবে, তাই না? তারপরে আমি কি আবার কালকে থেকে তাদের বাড়ির লোক হয়ে যাবো না? বাকি জীবনটাকে তাদের সঙ্গে সুখে আহ্লাদে কাটাতে পারবো? আরে তুমি হলে আসল হিরো। পা পিছলে জলে পড়লো না আত্মহত্যা করতে ঝাঁপ দিল, তাতে কি মানে? তুমি বর্ষার রাত্রে হেদুয়ায় রাত্রে ঘুমন্ত মেয়েটিকে বাঁচিয়ে এনেছে, এটাই বড় কথা। আর এটাই কথা। তাই না? জীবন্ত মেয়েকে সাঁতারে বাঁচিয়ে এনেছে কে? এখানে সাঁতার জানে কে? রবীন্দ্রনাথ কথা বলছি, উনি জীবন্ত মহিলাকে হেদুয়া থেকে বাঁচিয়েছিলেন, বুঝলেন? জীবন্ত মানুষকে বাঁচাতে পারে একমাত্র সুইমা। উনি কি সুইমা? নিশ্চয়ই শ্রীমান, কে কাঁদতে দেখেছে? সাঁতার কে দেখেছে? কে? আমি যে দেখিনি তা বলবো। উনি সাঁতার কাটবে, আমরা দেখবো। কেন বুড়া বন্ধু সরকারে সাদা কাটবে না? আপনার দেখাবো না কেন? নিউমোনিয়া কে দেখাইব? কোথাকার কি আপনি? ভেলটু ভট্ট।
নাম শুনেছেন? সুইমার জয়তু ভট্ট। আরে সুজা সুজি বলুন, আপনি সাঁতার Yes. 400 meters butterfly আমি অদ্বিতীয়, ফ্রিস্টাইলে আমি অদ্বিতীয়, ফ্লোটিংয়েও আমি অদ্বিতীয়। সবেতেই অদ্বিতীয়। Yes. জীবনে কখনো আমি দ্বিতীয় হইনি, প্রত্যেকবার থার্ড অথবা ফোর্থ অথবা সিক্স, কখনো বা 12 হয়েছে। পদ্ধতির মানে বোঝেন? চালায়া যায়, এরপর শততম কি দ্বিশতম হইবে, এবং তো অদ্বিতীয় হয়ে যাবে। ছাড়ো তো পূর্বা দিদি, এক কাজ করো, তুমি না গিয়ে তোমার ড্রেসটা চেঞ্জ করেছো। আমরা ঠিক করেছি যে প্রতিশ্রুতিতে মাল্যদান করবে শ্রীযুক্ত মোহনবাসী আমি। একটা ডিসিশন তৈরি করুন দাদু। একবার অলিম্পিক যাওয়ার জন্য তৈরি ছিল, ওই হেদুয়াতে কত প্র্যাকটিস করেছে। ওই প্র্যাকটিস পর্যন্তই। বাপের কানে শুনে নাই ইন্ডিয়ান সুইমার অলিম্পিকে গেছে। তাই বলি এই হেলথ কাপ তো কি আমাদের এখানে আছে? কোথায় না? তাহলে আপনি এখানে কেন? দাঁত আপনার আসেন কি করে? কি আশ্চর্য ব্যাপার! আমি অটো নিয়ে এসেছি। ও সমস্যা। হ্যাঁ, এবারে ক্যাটারার্সের খাবার দাবার অটো করে নিয়ে আসছি। আপনি অটো চালান? শেষ পর্যন্ত অলিম্পিক ছেড়ে তাহলে সাঁতার পান কেন? বল ভেতরে করতে অটো। যান যান যান, আপনি বাইরে যান, বাইরে গিয়ে দেখুন নন্দিনী আছে, ওকে ভাড়া টাকা সব বুঝিয়ে দিয়ে একবারে টাকা পয়সা দিয়ে দিবে। যান না না, আমি ভাড়া পেয়ে গেছি। তবে তবে আর কি করছেন এটা? না, ওই কানে গেল কিনা জলে ডোবার থেকে মানুষ বাঁচানোর কথা, তাই গেলাম। আমিও একবার একজোড়া মানুষ বাঁচিয়েছি, একটা ছেলে আর একটা মেয়ে, ওই হেদুয়াতে। বছর 50 আগে হবে। অলিম্পিকের জন্য তখন দিন রাত অনুশীলন করছি। বর্ষাকাল, সমুদ্রের কিছু পর হঠাৎ দেখি একটা মেয়ে ওই জলে ঝুপ করে লাফ দিল। তারপর আমি অনুশীলন খবরটুকু খেতে লাগি। তারপর আমি অনুশীলন চালাচ্ছি, 400 মিটার টানছি। আরে টানা থামান, ওকে ডুবে যাচ্ছে। টানা থামালে বন্ধ করা যায়? অলিম্পিকের তখন নিবিড় অনুশীলন, আমি তখন টেনে চলেছি। আপনি কখনো টানছেন? কি টানছেন? গাঁজা? হঠাৎ মেয়েটাকে বাঁচাতে দেখলাম একটা ছেলেও জলে ঝুপ করে লাফ দিল। যা, সেই তাহলে বাঁচা। কে বাঁচানো দেখার পুরুষ, আমি তখন টেনে চলেছি। ছেলেটা মেয়েটা দুটোই খাবুডুবু খেতে খেতে ডুবে যাচ্ছে। ও জুড়াই ডুবছে আর খান মশাই পুরো খাও করছে। আমি টেনে চলেছি, সামনে অলিম্পিক, যেতেই হবে, পদক চাই। আরে পদক চাই। কি করেছে তোর পদকে? এটা যে ডুবে যায়, তুমি কিছু করলে না? যাই গেল তখন একবারেই যখন ডুবে গেছে, তখন দুটোকে দুই বগলে করে পাড়ের দিকে টানতে লাগলো 400 মিটার। আমার মাথা ধরে যাচ্ছে। আর মশাই, চাকা বন্ধ করুন, ডুবে যায়, হেঁটে তুলুন, চলো, পাড়ে তুলে দেখি মেয়েটার একদমই জ্ঞান নেই। ছেলেটার একটু জ্ঞান ছিল, আর দুটোর কোনোটাই সাঁতার জানতো না। হাসপাতালে নিয়ে যেতে হলো না। সময় কোথায়, সামনে অলিম্পিক। দুটোকে একটা রিক্সার চাপিয়ে পেট ঝাঁপ মারলাম, 400 মিটার টানতে লাগলাম। আপনাদের কি টাইমেই চলছে? মেয়েটা বাঁচলো না মরলো সেটাও জানতেন না। বেঁচে গেছি। দিন কয়েকদিন বাদে ওই আদিত্য দা, মানে আমাদের ট্রেনার, তার মুখে শুনলাম ছেলেটা নাকি বলেছে মেয়েটাকে সেই বাঁচিয়েছে, তার সঙ্গেই বিয়ে হয়ে গেছে। শ্বশুর বাড়ির সব সম্পত্তিও সেরেই পেল, বুঝুন, রাজত্ব পেল আর রাজকন্যাও পেল। আর আপনি বলেন অটো? বলছিলাম স্যার,
সুইমার হওয়া অত সোজা না, তার জন্য অনেক কিছু ছাড়তে হবে। দাঁড়াও বেটু, আমার প্রস্তাব আজকের সন্ধ্যে অনুষ্ঠানের প্রতিকৃতির আবরণ উন্মোচন করে মাল্যদান করবেন শ্রী ভেটু ভট্ট। কতবার মন বদলেন দাদু, এইভাবে অনুষ্ঠান সম্ভব হয় না বলে দিচ্ছি। তর্ক করো না, আমি যা বলছি তাই হবে। ভেটু ভট্টই আজকের সন্ধ্যের অনুষ্ঠানে আবরণ উন্মোচন করে মাল্যদান করবে। সুধাময় গলায় মালা পরা হ্যাঁ, তাই আবার হয় না কেন? আমি ব্যাচেলর মানুষ, জীবনে কোনো মহিলার গলায় মালা পরাই না। আজকে তো আমার মহিলার গলায় মালা, এ ব্যাপারে আমি অদ্বিতীয়, আমি পারবো না। দাঁড়াও ভেটু, যেও না, যেও না, ছাড়া ছাড়া কিরিটি, ধরো কে, যেতে দিস না। সত্যি বলে তোমার বন্ধু ওকে, যেতে দিও না, ওকে ধরো তোমরা, ধরো ধরো। না, আমি না, তোমাকে আমি বাঁচাই, তোমাকে আমাকে দুজনকেই বাঁচিয়েছে ভেটু ভট্ট। কাউকে বলতে পারবে, তোমাকেও। একটা গোটা জীবন, একটা দীর্ঘ জীবন কেটেছে শুধুমাত্র মিথ্যের উপর, কাউকে বলবে না। তোমাকেও না, পাছে আমি তোমার চোখে ছোট হয়ে যাই, তুমি যে আমার বীর ভাবতে সুধা। বলে শুধু আমি না, গোপন তুমিও করেছো। বাঁচলাম বাবা, কেবল আমাকে দোষী ভাগী হতে বলো না। কি বলেছো অদ্ভুত না? আমি যাকে চাইলাম তাকে পেলাম না, যে আমাকে চাইলো সে পাবে না জেনেও চাইবে, যে আমাকে বাঁচালো সে আমায় পেল না, যার পাওয়ার কথা নয় সে আমায় সব দিল। ঘর সংসার, সুখ শান্তি, ছেলে মেয়ে, নাতি পুতি, বিত্ত বৈভব, কি আশ্চর্য জগৎ। এখনই আমাদের প্রোগ্রাম শুরু করতে হবে, 7টা বাজে, লোকজনের ভিড় বাড়ছে। যত দেরি হবে তত তোমার মামু মত বদলে থাকে। ঠিক বলেছ। কই, এখানে সবাই আসো। দেখো ব্যাগগুলি, সবাই হাতে হাত ধরে নিয়ে। সবাই মিলে চুপ করে দাঁড়ানো। নন্দিনী, তুমিও দাঁড়াও। শরীরে স্মৃতিবাসরে উপস্থিত সবাইকে আমি স্বাগত জানাই। শুরু হচ্ছে অনুষ্ঠান। প্রথমে প্রতিকৃতি আবরণ উন্মোচন এবং মাল্যদান। প্রতিকৃতি আবরণ উন্মোচন ইতিমধ্যে হয়েছে। শ্রীমতী সীতাময়ী তাকিয়ে আছেন মাল্যদানের জন্য। সমাগত অতিথিবৃন্দের কাছে আমার একটা অনুরোধ, আপনারাই বলুন সেই কাজটি করবেন কে? ফুলমালা নিয়ে সবাই সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতে তো পাচ্ছেন। কে করবেন সে মাল্যদান? আপনাদেরকে এই দায়িত্বটা দিলাম, আপনারাই বলুন এই ফুলমালাটা দেবেন কে? আপনাদের সিদ্ধান্তের জন্য আমি অপেক্ষা করছি, তবে নীরবে নেই। এই ফাঁকে আপনাদের একটা গান শুনুন। আপনাদের জন্য একটা দারুণ খবর আছে, আমাদের এই আসরে একজন ইন্টারন্যাশনাল ফেমাস সিঙ্গার আছে, উনি আপনাদের প্রথম গানটি গেয়ে শোনাবেন। থ্যাংক ইউ, নমস্কার। দুই বাংলার কবিগুলি স্মরণ করা তালিকার অনুষ্ঠান।
এখানে স্টেজ এবং সমস্ত সাউন্ড এফেক্টের ব্যবস্থা করেছে অনন্যা সরকার, তার জন্য বিগ হ্যান্ড। সে কোথাও একটা আছে, তাকে আমি স্টেজে আসতে অনুরোধ করব। এছাড়া আমাদের অনুষ্ঠানের পরিচালনায় সাউন্ড কন্ট্রোল ইজ আন্ডার কেভিন। কেভিন ইজ অন দ্য ব্যাক। কেভিন প্লিজ রেজ ইওর হ্যান্ড। আর আমাদের মেকআপ দিয়েছে শিলা। শিলা এসো। শিলা কোথায়? আর আমাদের মঞ্চের বিভিন্ন লজিস্টিক্সে হেল্প করেছেন সুপ্রতীক চট্টোপাধ্যায়। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। আমরা ইচ্ছে করে খাবার ঘরের দরজা বন্ধ করে রেখেছি যাতে গন্ধ আপনাদের ডিস্ট্রাক্ট না আচ্ছা, করে। একটা জিনিস বলা বাকি আছে। আমাদের সমস্ত এই নাটকটার প্রথম থেকে ফ্রম কনসেপশন টু এক্সিকিউশন আর ডিরেকশন বুঝতেই পারছেন, যদি না বুঝে থাকেন তাহলে কৌশিক সেন।